এই যে তুমি যে গল্পগুলো বলছো না, এই প্রত্যেকটা যে উপযোগিতা আছে যে শ্রীরামকৃষ্ণ গল্পগুলো পড়বে তা দেখা নেবে। বলছেন যে সুকর্ম যে করে, ধর্ম যে করে, প্রত্যেকটি ধর্মেই করছি আমরা, ধর্ম কাজ করছি, ধর্মপথে চলার চেষ্টা করছি। এই জন্মে কিছুটা হলো, এরপরের জন্মে আবার সেখান থেকে আরম্ভ হবে, আবার হবে, এইভাবে লোকের কাছ থেকে মুক্তির দিকে নানা কথা আছে। শ্রীরামকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করেছিল যে মদের আসরে যাই, দেখি ঠাকুর বলছে মদ খাওয়া দেখেছিস তো? হ্যাঁ, বলে কী হয়? যে একটা লোক খাচ্ছে মদ, আর একটা মাতাল এসে খেলো, 2 গ্লাস খেয়ে মাতাল হয়ে গেল, আউট হয়ে গেল। কিছু করে তো ঠাকুর সরে হচ্ছে কি হয়েছে, তো আমরা এতদিন খাচ্ছি, কিছু হলো না, 1 গ্লাস খেলে মাতাল হয়ে গেল। আর ওটা কাল থেকে খাচ্ছে রে, এখন তো তোর সামনে 1 গ্লাস খেলো, কাল থেকেই খাচ্ছে। তেমনই ওই যে আগের জন্ম থেকে করে আসছি, এবার বেশি লাভ হলো, কন্টিনিউটি বলে জিনিস আছে। কন্টিনিউটিতে তখন তার অল্পেতে তার মাত্রাটা বেড়ে যায়। হ্যাঁ, ধারাবাহিকতার বজায় আছে। বহরমপুর থেকে সঞ্জয়দা ফোন করেছিলেন, আসছে। কোথায়? গাড়িতে আসছে না, ট্রেনে আসছে। ও আসছে, বহরমপুর তো অনেকে এসছে। হ্যাঁ, দেখলাম। আচ্ছা, আমাদের গেলে কি তোমরা মিষ্টি খাবার নেই, ওর থেকেও বেশি গেছেন তামাক। হ্যাঁ, তামাক একটা তো পরবর্তী সময়, কিন্তু ছোটবেলা থেকে মিষ্টি খাওয়ার নেশা ছিল। রসগোল্লার বিশেষ করে সেই কাহিনী আমাকে ঠাকুর নিজে বলেছেন মুখে, এই পার্লারের ঘরে দাঁড়িয়ে রসগোল্লার নেশার কথা। অনেক কথা বলতেন আমাকে, একদিন বলছেন যে তোমার ঠাকুর দাদার অনেক গুণ আছে, 16 তো বলি এই ভাষাতে। আমি ভীষণ মিষ্টি খেতাম এবং দোকানে বাকি করে খেতাম, ধার করে। একজন দোকানদার বললো যে এরপরে কালকে পয়সা না দিলে ধার দেবো না, দোকানের গলায় গামছা দিয়ে পয়সা দিবে। তারপরে তারপরে খুব খারাপ লাগলো, আমার অপমান বললো যে চক্রবর্তীর ছেলে করছে। কিন্তু রসগোল্লার নেশা তো আছে, খুব রসগোল্লা টানলো, তখন অরোর ক্ষেতের মধ্যে শুয়ে পড়লাম, অরোরের গাছ ধরে। যাবই না যত ইচ্ছা হোক, কিছুক্ষণ মধ্যে শুয়ে থাকলাম, কিছুক্ষণ পরে একটু সে আবেগটা কমে গেল। পয়সা যেগুলো 2টো ছিল পকেটে কিছু, সেগুলো যে জলের মধ্যে পদ্মায় ফেলে দিলাম। দোকানদার তো বাকি দেবে না, পয়সা থাকলে খেতে ইচ্ছে করবে। এরকম করে করে আমি ওই রসগোল্লার নেশার থেকে মুক্তি পেয়ে গেছি। আমাদের যে কন্ট্রোল করার যে একটা আছে প্রয়োজনীয়তা, কিভাবে করা যেতে পারে, ওটা একটা পুরো ডেমো। একদম ডেমো ঠিকই। এইসব কথা আমাকে দিয়ে গল্প এরকম করা যায় না। এখন অরল গাছ শুরু করাটা, অরল গাছ সেটা তো একটা পারিবেশিক পরিস্থিতির অনুযায়ী গাছ ছিল, গাছের ক্ষেত ছিল, তখন অরল গাছ হতো, তিনি ছিলেন রাস্তার পাশে, অরল গাছের মধ্যে শুয়ে পড়ে। সেই ব্যাপারটার জিনিসটা হচ্ছে এই যে অন্য কোনো কাজে ব্যাপৃত হয়ে যেতে হয় তীব্রভাবে ওই সময়। হ্যাঁ, ওই সময় ওই আবেগটা যখন টান। ঠাকুর অন্য সময় বলছেন যে আমি অন্যর সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিতাম, একটা মেন্টাল, হ্যাঁ ঝগড়া করতাম, কাউকে একটা কিল মেরে দিলাম পিঠে, ওই সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে গেল। নানা রকমভাবে ওই প্রবণতাকে বাড়িয়ে আছে আলোচনা প্রসঙ্গে, এই রণস্তুতির মধ্যে। ওরে বাবা, যেটা আপনি বললেন যে কৃতজ্ঞতার ব্যাপার, যে সদ্য কৃষ্ণটাকে যেটা বলছেন, তা এটা তো আমাদেরকে শিক্ষণীয় যে কিভাবে মানুষকে বড় করে নিজেকে ছোট থাকতে হয়। নিজেকে ছোট থাকতে একটা ভাষা বলছি, কিন্তু নিজে আরো কি করে বড় হয়ে যেতে হয় আসল ব্যাপারটা। ঘটনা হচ্ছে এই যে আলোচনা প্রসঙ্গে না, সত্তর সময় যে ঠাকুর বলা আছে, দেহ থাকতে অহং যায় না, তাই আছে না একটা দেহ থাকতে অহং যায় না। তা কী করতে হয়, নিজেকে যতটা সম্ভব প্যাসিভ করে রাখতে হয়। ঠাকুর চিরদিন সেটা করেছেন। আমি কিছু জানি না, পরম পিতার দেওয়া, পরম পিতা যে বলেন তো বলতে পারি না,
কেষ্ট দা আমার কাছ থেকে পার করে দিয়েছে, এটা আমার কিছু কৃতিত্ব নেই। ওই রান্নার ঠাকুরকে ঠাকুর, হ্যাঁ হ্যাঁ আপনি সেরকমই ঠাকুর, ভাবা যায় না। প্যাসিভ হওয়া। অশোক ঘটনা কি আমাদের এগুলো আকর্ষণ করছে না, তো আমাদের ঠাকুর কেন্দ্রিক ঝগড়াগুলো আমাদের আকর্ষণ করছে, এটা অসুবিধা। আমাদের পান্ডাগিরি নিয়ে ঝগড়াটাকে টানছে আমাদের, ওটাকে আমাদের মানে ভ্রুক্ষেপই না করা উচিত ছিল। কেননা সাধারণত এটা আমার মনে আছে, আমরা যখন ছোটো ছিলাম না, এই ছোটো মানে কি 8-9 বছর বাজারে ফাজারে যে যেতাম, এই দেওঘর বাজারে অনেক দোকান আছে, অনেক দোকান অনেকে চিনতো জানতো, আমরা সৎসঙ্গ থেকে আসছি, পান্ডারা কথা বলতো, দোকানদারে একটা কথা প্রায় জিজ্ঞেস করতো সবাই, সেটা কি জানো তো, ঠাকুরের পরে গদিতে কে বসবে। এটা কি ব্যাপার বলে, কি বুঝি না, মানে বুঝতাম না তো, কিন্তু এখন বুঝি যে ওটা কত ম্যাচিওর আর কত দূরদর্শী, কী ভাবতো ওরা, যেটা আমাদের মাথাতেই ঢুকতো না, সেটা ওদের মাথায় খেলতো তখন, এরপরে ওই গদিতে কে বসবে, কে চালাবে, কী ব্যাপার, যেটা হয় সব জায়গায় সেটা জিজ্ঞাসা করতো, কিন্তু আমরা ওসব বুঝতাম না তখন। বহুদিন পরে বুঝলাম ঠাকুরের তিরোধানের পর, ওরা ওই প্রভাবে চলে আসছে, পান্ডাদের একটা গদি আছে, এই পান্ডা গেল তো ওই পান্ডা হেড হলো, এইসব হয়ে আসছে ওদের মন্দিরে ঘিরে। হ্যাঁ গ্রিপ করে নেওয়া হলো, এখানে মহন্ত ক্রমটাকে দেখানো হলো, এইটাই ঠাকুর মেন এসছেন ওই ক্রম থেকেই, আর ওই ক্রমটাই মেনটেন হলো, আদার্স আর ফলস অ্যান্ড উই আর দ্য অ্যাকচুয়াল। পার করতে চাইছিলাম যে আগ্রা সৎসঙ্গকে হাইলাইট করে মডেল করে এই সৎসঙ্গকে ওই ঠাকুরকে বাদ দিয়ে ওইটাকে আইডিওলজি করে এগিয়ে। তুমি আগ্রা সৎসঙ্গের হিস্ট্রি পড়ে দেখো না, আজ ওয়েবসাইট করে দেখো না, শ্রী কুলচন্দ্র, তারপরে কি সাকসেসর লেখা আছে, বড় খোকা লেখা আছে, এই ভাষা বড় খোকা কথাটাই লেখা আছে, আমার কাছে আছে, লিটারেচার আছে, রেখে দিয়েছি আমি। তাই না, এই যে পুরুষোত্তম এক অভ্রান্ত, তার কোনো বিকল্প হয় না, তিনি নাসরিক ঈশ্বরের অবতার, যিনি যেমন এই যে এইগুলো তো মাথায় ঢোকে না, গৌদি ছাড়া ভাবতেই পারে না। এমন তো ভাবতে পারতো, রামের খড়ম নিয়ে এসে ভরত রেখে দিয়েছিল, খড়মকে প্রতীক করে রাজ্য, ওরও তো করতে পারতো, তা তো করেনি। করেছে কি, এই যে ইষ্টাসন লাভের মাদকতা, কালকে যে বাণীটা পড়েছিল সৌভিক, ওই হতে ঘটনা এমন করে পেয়ে বসেছে, ওটা ছাড়া ভাবতেই পারে না। কিন্তু যদি ওটা করতো না, এখন যা লোকেরা মানে তার থেকে ডবল মানত। কি প্রফুল্লতা তো বলতো একটা কথা, প্রফুল্লতা, যে পর্দা সর্বাধিনায়ক হতে পারতেন, হলেন খণ্ডিত নায়ক, বহু লোক মানে না। হ্যাঁ, সৎসঙ্গ ছাড়া কে মানে, ঠাকুরের ছেলে হিসাবে মানে, আর কিছু বলে মানে না। গিন্নিটা মানে, আমরা মানি, আরও কত কত টুকরো টাকরা সৎসঙ্গ আছে, তারা মানে। হ্যাঁ তাই বলছি আমি, শ্রী ঠাকুরের পরবর্তী হিসেবে তো মানি না, তা সে তো অনেকেই মানে না। হ্যাঁ, না 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 সেই সব বলতে গিয়ে বললেন যে খুব ভালো প্রশাসক কিন্তু ভক্ত না। আমি ওইটাও ভক্ত কি না জানি না, নাও হতে পারে, ভালো প্রশাসক আর ভক্ত একসঙ্গে হবে তা নাও হতে পারে। বিস্তৃতিকে উনি যে কাজে লাগিয়েছেন, ওনার বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো মেনটেন করেছেন, কিন্তু সেভাবে ঠাকুরকে বলছেন নয়। একটা কথা যে এই কথা আমি ডিফার করি, ভালো মন্দের স্ট্যান্ডার্ডটা কি, ভালো মেনটেন করেছেন বলছি না, ইষ্টানুক যা কিছু না তাই মন্দ। আমরা একটা বাণী খুব আলোচনা করি, সৌভিকের সাথে আমার খুব আলোচনা হয়, ট্রু মেটেরিয়াল ডেভেলপমেন্ট মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট, এটাকে মানে বুঝতে হয়। যে বৃদ্ধির সাথে, যেই অর্থের সাথে চরিত্রের সঙ্গতি নেই, সে অর্থ টেকে না।
পিঁপড়ার পাখা ওঠে মরিবার তরে, ঠাকুরের ভাষা আছে না, সপ্তম খণ্ডে আছে। এই যে ট্রু মেটেরিয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট, এর মানে দুটো বুঝতে দরকার আছে। সে বৃদ্ধি মানে যে বৃদ্ধি তা না, ক্যান্সারাস গ্রোথ হতে পারে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে একটা দেখা ছিল অতিরিক্ত সাম্রাজ্য বৃদ্ধি, এত বড় হয়ে গেল আর কন্ট্রোল করা গেল না, আছে না একটা পয়েন্ট সেরকম। কিন্তু ও তো বৃদ্ধি যে করছিল সে তো সারা মেরে কেটে দখল করে আরও বড় পাঁচিল লাগাতে হবে, আরও বড় টেরিটরি করতে হবে। 98 বছর বয়সেও যুদ্ধ করতে গেছে, বাবা বলতেন এই কথাটা। সে কোন তাঁবুর মধ্যে যে দক্ষিণাত্যে ওখানে যে মারা গেল। কর্মই তো, কিন্তু তার আগে একটা সামান্য অ্যাডজেক্টিভ লাগাতে হবে, সুকর্ম না দুষ্কর্ম, এই অপকর্মটাও হতে পারে।